সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি চাঁদপুর বিষ্ণুপুর এলাকায়। তো এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে বোনটিকে আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার স্বামী, প্রিয়তম স্বামী আম গাছের সঙ্গে ফাঁসি দিয়েছেন। আসলে কেন তিনি ফাঁসি দিয়েছেন বা কেন তাকে এই অকালে চলে যেতে হলো, সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি আপনাকে। জি, কেমন আছেন আপনি? ভালো নাই কেন? একটু বলবেন, ভালো নাই কেন আপনি? আপনার তো এখন ভালো থাকার কথা, আপনি 3টি সন্তান। স্বামীর মতো সন্তান তো আছে, স্বামী সারা দুনিয়াতে কিছুই। আচ্ছা, কি হয়েছে আপনার স্বামীর সঙ্গে, একটু বলুন তো আমাদেরকে। আমার স্বামী শরীর ফুদানো আছে, কান্নাকাটি বন্ধ করে একটু ক্লিয়ারলি বলুন, কি হয়েছে আপনার স্বামীর সঙ্গে, একটু বলুন। আমার স্বামী শরীরপুর দোকান লইছে কিস্তি উঠাইছে। শরীয়তপুর দোকান নিয়েছে? জি। আচ্ছা, হ্যাঁ, তারপরে? দোকান ভাড়াও দিতে পারে না, দোকানের অ্যাডভান্সের টাকাও দিতে পারে না। মানুষ অর্ডার দিছে। দোকান কত টাকা ভাড়া? দোকান ভাড়া কত টাকা এটা আমাদের ভয় নাই। আচ্ছা, দোকানের কিস্তি আপনি কত টাকা উঠেছেন দোকানের কিস্তি দেওয়ার জন্য? 60,000 টাকা উঠাইছে, আর এখান থেকে একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। এক জায়গাতে 60,000, আরেক জায়গাতে 20,000। এক জায়গা থেকে 60,000, আরেক জায়গা থেকে 20,000, জি মোট 80,000 টাকা উঠাইছে। জি। মানে শরীয়তপুর দোকান দিবে, সে কি কাজ করতো? ফার্নিচারের দোকান লইছে। ফার্নিচারের? জি। আচ্ছা, তো সেই টাকাগুলো সে সেখানে কি ব্যয় করেছে? জি না, টাকা টাকা এনে কিছু কাজে লাগাইছে, আর কিছু যে সেরাতনে ব্যবসা কিনে নিছে সেরারে কিছু দিছে। আর যার দোকান ভাড়া লইছে আরও দেয় না। এই ব্যবসা যে ফুলাতে রয়েছে, ফুলায়ও টাকা পাইব। মানুষের অর্ডার লইছে, এদিনও বানিয়ে দিতে পারে না। তারপরে মুদি দোকানও খাইছে, গ্যাসের চুলা আনছে, এই টাকা পাইব। তারপরে আবার বিভিন্ন আছে, তারপরে অর্ডারের টাকাও দিতে পারে না, মানে মাল কমপ্লিট করে দিতে পারে না। তারপর অনেক মানুষ চাপাচাপি করতে আছে, ঈদের দিন চান্দাদের দিন আইতে দেয় না, আটকিয়ে রাখছে। মানুষের মাল দিয়ে তো, নাহলে টাকা দিয়ে তো। আচ্ছা, আপনি কান্নাকাটি বন্ধ করে একটু ক্লিয়ারলি আমাদেরকে বলুন, মানে কেন, মানে তাকে এই অকালে চলে যেতে হলো কেন? এদিলে টেনশন করতো, কিস্তি সারাটা বাড়িতেই তো ঘর বলিয়ে থাকতো, ফ্রিজের এই পাশে বলে থাকতো, চকি সিফাত বলে থাকতো। দেনার লেগে সবাই কোন খায় না লয় না, টেনশন করতো, চিন্তা করতো। আপনার যে শরীর ফোন আইতো। আপনার যে কিস্তি, মানে কিভাবে কিস্তি দিতেন আপনি, কি সপ্তাহে না মাসে? মাসে একটা, সপ্তাহে একটা। সপ্তাহে কত টাকা কিস্তি দেওয়া লাগতো আপনার? সপ্তাহে 600। সপ্তাহে 600? জি। আর যেটা মাসিক, ওটা ওইটা 6,500। 6,500 টাকা দেওয়া লাগতো। কতদিনের কিস্তি দিতে হবে আপনার এভাবে? 1 বছরের। 1 বছর দিতে হবে? জি। কতদিন আপনি চালিয়েছেন সেটা? সেটা একটু জোরে কথা বলুন। 5-6 মাস হইব। 5-6 মাস হবে চালিয়েছেন? জি। আর চালাতে পারছেন না কেন? স্যার, কেন কোনো কাজ কাম নাই, ঈদের দিন ওই যে আটকে রাখছে, এই যে আইসা বলছে আর যায় না, কইছে এদিকে আর যাইবো না, এদিন মানুষের এটি দিতে পারবো না, দোকান পারও দিতে পারে না, অ্যাডভান্সও দিতে পারে না। অনেক মানুষ জ্বালাতন করে, তালা ভাঙ্গেলা। আচ্ছা, তিনি যে সেখানে ব্যবসা করতো বা তিনি যে দোকান দিয়েছেন, সেখান থেকে তার ইনকাম হতো না? জি না, চালান নাই, ইনকাম হয় না। যেন মানুষের টাকা দেয় কম, পুরো টাকা দেয় না, মানুষের মালও কমপ্লিট করে দিতে পারে না। তারপরে সংসার খরচ, কিস্তি দেয় না, সব কিছুতে জড়িয়ে গেছে, যে চিন্তা ভাবনা, টেনশন। আচ্ছা, আমরা একটু পিছনে যাব। আপনার, মানে আপনার স্বামীর সঙ্গে আপনাদের কি পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, না লাভ ম্যারেজের বিয়ে? লাভ মেরেছে। লাভ ম্যারেজের বিয়ে। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি একটু জোরে কথা বলুন, হাত দিয়ে ইশারা দিলে তো হবে না। কাজীর বাজারের কাছে। কাজীর বাজারের সেখানে আপনার বাবার বাড়ি? জি। আর তার বাড়ি, আপনার স্বামীর বাড়ি এটা? জি। আচ্ছা, এখান থেকে আপনার বাবার বাড়িতে কত দূর, মানে দূরত্ব কিরকম হবে?
10 মিনিট হইব। 10 মিনিট পায়ে হেঁটে? জি পায়ে মানে হাঁটার পথে 10 মিনিট, জি মানে 2 থেকে 3 কিলোমিটার হবে এরকম নাকি? আরো কম? 1 কিলো? জি 1 কিলো হবে? জি জি। আচ্ছা। তো আপনার সাথে প্রথম দেখা কিভাবে তার সঙ্গে? কোথায়? যোগ একদিন আমি আমগো একটু ক্লিয়ারলি বলুন, বোন একটু ক্লিয়ারলি বলুন। কিভাবে আপনাদের প্রথম দেখাটা কিভাবে? স্কুলে যাইতাছি ওই রাস্তার মধ্যে দেখছে। আপনি স্কুলে যাচ্ছেন, আর পথে আপনাকে দেখেছে তিনি? যে আচ্ছা, তারপরে? অনেকদিন দেখছে, দেখার পরে হ্যাঁ হ্যাঁ দেখার পরে একদিনকে হ্যাঁ আমার অফার করছে। আচ্ছা, অফার করার পরে আপনি বলুন আপনার মতো করে। তারপরে কি হলো? আমি রাজি হই নাই। রাজি পরে হননি? অনেক রিকোয়েস্ট করে আমার রাজি করেছে। অনেক রিকোয়েস্ট করে রাজি মানে করিয়েছে? যে আচ্ছা, মানে দেখছে, দেখে আমার পছন্দ করছে, অনেক ইয়ে করছে। তো আমি কই আমার ভাইয়া গো, আমার বোনেরা এরকম না, আমার ভাইয়েরা তো এই যে আমার মার বসে শাসন করব, তুমি আমার থেকে সরে যাও। আমার সব বন্য করে আমার বাবা মা ভাইয়েরা বিয়ে দিছে, আমার এরকম এটি নামকো কোনো বন্যগো নাই, এটি বলছি আর কি। তারপরে পছন্দ করছে তোমারে, আমি তোমারে বিয়ে করবো এটি বলছি। তারপর তারপর কি হলো? স্যার স্যার কি বল, আমি কথা বলতে পারি না স্যার। তারপরে না আচ্ছা বোন, আপনি একটু দিকে তাকান। মানে তারপরে না সে আমার সাথে 4.5 বছর সম্পর্ক রাখছে। 4.5 বছরের পরে সে আমার নিয়ে গেছে শরীয়তপুরে, এনে বিয়ে করছে। মানে আপনার সঙ্গে তিনি ওই প্রথম দেখায় আপনাকে তিনি প্রেমের প্রস্তাব দেয় এবং হ্যাঁ, আপনি রাজি হননি। পরক্ষণে আপনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে। জি আপনি রাজি হয়েছেন। জি 4 বছর সম্পর্কের পরে আপনাকে হুম, তিনি শরীয়তপুর নিয়ে যেয়ে বিয়ে করে। ওই জায়গায় এনে কাজ করতো তখন। আচ্ছা, সেখানে নিয়ে গিয়ে আপনাকে বিয়ে করে। জি, আচ্ছা, বিয়ের পরে আপনি সেখানে ছিলেন নাকি না এই যে এখন বর্তমান যে স্বামীর বাড়ি এখানেই ছিলেন? স্বামীর বাড়িতেই ছিলাম। বিয়ের কতদিন পর আপনি ওই এখানে যে আসছেন? এই জায়গার ভিতরে রাখছো কয়েকদিন, তারপরে না মানে বিয়ের কতদিন পর আপনি স্বামীর বাড়িতে আসছেন? মনে পড়ে? জি না মনে পড়ে না। জি না আচ্ছা, যাই হোক, আপনি সেখানে নিয়ে বিয়ে করার পর আপনাকে এখানে পাঠিয়ে তিনি ওখানেই থাকতো, শরীয়তপুর থাকতো আপনার স্বামী? আমার মন নাই তো, আমি অনেক অশিক্ষা মানুষ, আমার মন আছে না, আমার ব্রেনের সমস্যা, নাঙ্গল কোটার ওষুধ খেয়ে। আচ্ছা, তারপরে আপনাদের মানে সেখানে আপনি আপনি চলে আসেন, আপনার স্বামী সেখানে থাকার পরে যে আপনি দেখেছেন তিনি ওই শুরু থেকে মানে ফার্নিচারের কাজ করতো? আচ্ছা, একটু আপনি বলুন পিছ থেকে। মানে সেখানে কি ফার্নিচারের কাজ করতো তিনি? আচ্ছা, তো সেখানে তার তার নিজের দোকান না, তিনি কর্মচারী ছিলেন? না, প্রথম কর্মচারী ছিল, তারপর নিজে দোকান দিছে, তারপর আবার লস টস খাইছে, আবার দোকান দিছে, তারপর দেশে এসে দোকান দিছে, দোকান দেওয়ার পরে আবার লস খাইছে। মানে এরকম কইরে সংসার আর কি অভাবটা হইছে, যেন কি দোকান দিলেই লস হয়, তারপরে সংসারে খরচ বেশি, ভাইয়েরা দেয় বোনেরা দেয়, আবার করতে পারে না, নিজের আত্মীয় স্বজনেরা দেয়, তারপরে মুখ ফুটা কারো কাছে বলেও না কোনোদিন যেন আমার এরকম অভাব বা আমারে কিছু দিতে হইব। ওই সংসারে স্বামী এলে স্বামী থেকে বলতো, তো হে যেটুক পাতো ওটুকুই আনতো। তো কোনো সময় আমার আবার খালাম্মা, কোনো সময় মামার মুখের থেকেও শুনি না যে আমার এত বড় সমস্যা, বা খালাম্মা কোনো সময় বলে না যে আমার এত বড় একটা সমস্যা। এই যে। হ্যাঁ, তারপরে তারপরে এই কিছুদিন আগেও এই মামাই ইয়ার থেকে শরীয়তপুর থেকে আইসে ঈদে, ওই সময় শুনছি কি এই কিছু দেনা ফেনা আছে, কিছু মাল আছে দোকানে, ওই লোকেরা ঠেট দেয় যেন আমাদের মাল লুটিয়ে দিয়া যা, আমাদের টাকা দিয়া যা। তো এই কথা আবার আমি আমার এক খালাম্মাই থাকে চরে, ওর জামাই বিদেশ থাকে, ওই খালাম্মারে বলছি যে খালাম্মা এই ছোট খালাম্মারে কিছু টাকা দেন, তো টাকা দিলে খালাম্মার জামাই ফার্নিচার গুলো উঠিয়া দরকার এখন যদি আপনারা টাকা না দিতে পারে আবার কিস্তি শেষ হলে আপনারা টাকা দিব। তো খালাম্মা থেকে 50,000 টাকা চাইছে, আর খালাম্মায় 20,000 টাকা দিছে। দেওয়ার পরে কিছু কাজ উঠিয়া চাঁদপুরে যে আইছে আর যায় না। তো ওই খালাম্মার সাথে আমাদের আবার যোগাযোগ একটু কমই ছিল। তো তারপরে তো এই ঘটনা শুনলেন আপনারা। মানে আপনাদের মানে মনে হচ্ছে এটা কি, এটা মানে তিনি ঋণগ্রস্ত বা
বিভিন্ন মানুষ তাকে প্রেশার ক্রিয়েট করছে ঋণের জন্য, সেজন্য তিনি নিজে আত্মহত্যা করেছে নাকি না অন্য কোনো ঘটনা তার পিছনে? এটা আল্লাহ পাক ভালো বলতে পারে। তারপরে যেটা মানে আমরা বুঝি যে এটার থেকে বোঝা যায় যে ঋণগ্রস্তের থেকে বা সংসারের অভাবের থেকে এরকম হয়েছে আর কি। বোন, একটা বিষয়ে আমরা জানতে চাই, পুরুষ মানুষ কখনো হাল ছাড়ে না, তো ঋণ এটা কোনো ফ্যাক্টর না, ঋণের জন্য তিনি তার জীবন দিয়ে দিবে, তার 3টি সন্তান রয়েছে, এই ঋণের জন্য তিনি তার জীবন দিয়ে দিবে, এটা এটা কিভাবে সম্ভব? আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কি মনে হইব মানে অনেক সময় ক্ষুদ্র জিনিসে অনেক কিছু হয়ে যায়। আকাশে যত মেঘ ধরে অত বৃষ্টি হয় না, কোন থেকে দেখা গেছে অনেক সময় মেঘ নাই বৃষ্টি হয়ে গেছে, এরকমই ঘটনাটা মূলত এরকমই হয়েছে। মানে মানে তো এখন সর্বোপরি আপনারা কি ভাবছেন, উনি কি নিজেই গলায় দড়ি দিয়েছে না অন্য কারো প্রচারণায় এরকম হতে পারে, কিংবা ওটা তো পোস্টমর্টেম করছে না, ও হেরাই বলতে পারবো। এটা তো মনে করেন আম হাতে কিছু নাই, এখন যেই ডিজিটাল যুগ, এটা না তো বাইরে কিস্তির যেতে পারবে টাকার জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত ছিল সেই জন্য? কিস্তির লোকেরা কি প্রেশার থ্রেট করতো? না। জি জি পেশাতে বাড়িতে কথা আইতো। বলতে বাড়িতে আসতো, ওটা তো না দিলে সবাই আসবো, না দিলে আসবো, এটা তো নিয়মে, এটা তো দেওয়ার সময় বললা যে আপনারা কোনো কিস্তি মিস করবেন না, কিস্তি দিয়া যাইবেন, লেনদেন ক্লিয়ার রাখবেন, আমরাও আপনাদের আবার দিব। আসলে দর্শক, যে ঘটনাটি ঘটেছে আমরা ধরে নিতে পারি এটা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার যে ঋণ হয়ে গিয়েছিল সেই ঋণের চাপে, কিস্তির টাকা, ওইখানে দোকান ভাড়া, বিভিন্ন চাপে হয়তোবা সে নিজেই রশি দিয়েছে। তাই আমরা পরবর্তীতে এই ঘটনা তুলে ধরবো। আচ্ছা, ওনার সন্তান কয়জন রেখে গিয়েছে উনি? 3টা ছেলে, 3টা ছেলে। বয়স কত বড় জনার? বড় জনের 14, তারপরে 7, তারপরে 1.5। 1.5 বছর। 3টি সন্তান। এখন তিনি নেই, এই সন্তানগুলোর দায়িত্ব কে নিবে? তাদের পড়ালেখার দায়িত্ব কে নিবে? সমাজে দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের কি মেসেজ আছে? আপনারা তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? মানে এই সন্তানগুলোর পড়ালেখার দায়ভার কে নিবে এখন? তার বাবা তো নেই। কি চাচ্ছেন বলেন দাদা, দেশবাসীর উদ্দেশ্যে? দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই প্রার্থনা থাকবো, অসহায় ছেলেদের যে সবাই দেখে, আর আমরা আত্মীয় স্বজন যারা আছি 10-এ দিলে একের বোঝা কিছুই হয় না, এটাই। তো প্রিয় দর্শক, আসলে এরা হচ্ছে গ্রামের সাধারণ সরল সোজা মানুষ। আসলে তারা কখনো ক্যামেরার সামনে আসেনি, সেভাবে কথাও বলেনি। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে আমরা আশাবাদী এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন এবং তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করে, তিনটা সন্তান রয়েছে তার, এই 3টা সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটু আর্থিক সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।